পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্করে তৈবার শীর্ষ নেতাদের উপস্থিত থাকার ভিডিও ভাইরাল একেবারে সমাজ মাধ্যমে। শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে কেন হাজির লস্করে তৈবার শীর্ষ নেতৃত্ব? পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড সাইফুল্লাহ কসৌরি কেন শোয়েব আখতারের বাড়িতে? সমাজ মাধ্যমে যে ছবি ভাইরাল হয়েছে তা কি নিছক কাকতালীয়, নাকি পাকিস্তানি ক্রিকেট আর ওই উগ্রপন্থার সম্পর্কের আরও একটি প্রকাশ্য প্রমাণ? এর আগেও একাধিক পাক তারকা ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের। কেন বারবার পাকিস্তানের তারকা ক্রিকেটারদের সঙ্গে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের ছবি এবং যোগাযোগ সামনে আসছে? এই ক্রিকেটার জঙ্গি নেক্সাসের শেকড় কতটা গভীরে? বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ম্যাচকে জিহাদ বলেছিলেন। তাই নতুন করে প্রশ্ন উঠছে, পাকিস্তানের এই ক্রিকেট জগতের সঙ্গে জঙ্গিদের আঁতাতের ইতিহাস কতটা দীর্ঘ? ক্রিকেটকে কি পাকিস্তান বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় বয়ান, উগ্রপন্থা এবং কূটনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে? ভারত কি বুঝে গেছে যে ওই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মানে শুধু আর খেলা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের নিরাপত্তার প্রশ্নটাও? আর বিশ্বজুড়ে বাড়তে থাকা ইসলামোফোবিয়ার পেছনে কি এই ঘটনাগুলোর একটা বড় ভূমিকা রয়েছে? ডেনমার্কে আজান সম্প্রচার সীমিত করার বিতর্ক থেকে শুরু করে ইউরোপের কঠোর অভিবাসন নীতি, এই সব কি কেবল ধর্মবিদ্বেষ, নাকি উগ্রপন্থার বারবার পুনরাবৃত্তির প্রতিক্রিয়া? উগ্রবাদের অভিযোগে বারবার আলোচনায় থাকা বাংলাদেশের জন্য কি এটি সতর্কবার্তা, নাকি তারাও সেই একই বিপজ্জনক পথে আরও কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ক্রিকেট কি সত্যি খেলা, নাকি ভারত পাকিস্তানের ক্ষেত্রে ক্রিকেট কখনো শুধুমাত্র আর ক্রিকেট নয়? এই প্রশ্ন আবারও সামনে এসেছে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের দাদার শেষকৃত্যকে ঘিরে প্রকাশ্যে আসা কিছু ছবি এবং ভিডিওর পর। কারণ অভিযোগ, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন কয়েকজন ব্যক্তি যাদের নাম পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন মার্কাজি মুসলিম লীগের সঙ্গে যুক্ত। বহু বিশ্লেষকদের মতে এই দলটি লস্করে তৈবার রাজনৈতিক মুখ হিসেবেই পরিচিত। আরও বিতর্ক তৈরি হয়েছে কারণ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে পেহেলগাঁও হামলার অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত সাইফুল্লাহ কসৌরিকেও। আপনাদের জানিয়ে রাখি যে হৃদরোগে আক্রান্ত হয়ে গত 24শে জুন এই শোয়েব আখতারের দাদা শাহিদ আখতার মারা যান। ইসলামাবাদের H8 সমাধি ক্ষেত্রে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শোয়েব আখতারের দাদা শাহিদ আখতারের শেষকৃত্যের ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। আর ওই ছবি ভিডিওগুলোতে দেখা যাচ্ছে পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের প্রথম সারির নেতাদের। উপস্থিত ছিলেন PMML ইসলামাবাদের প্রধান ইনাম উর রহমান কাম্বো, সংগঠনের ডেপুটি জেনারেল সেক্রেটারি আবদুল্লাহ তুর, জোনাল জেনারেল সেক্রেটারি হাফিজ উমর এবং খিদমত কমিটির চেয়ারম্যান আমজাদ ভাট্টি। আর এরা সকলেই নিষিদ্ধ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন লস্করে তৈবা এবং জামাত উদ দাওয়ার প্রথম সারির সক্রিয় সদস্য এবং বিশ্বস্ত সহযোগী। জামাত উদ দাওয়া হলো পাকিস্তান ভিত্তিক একটি কট্টরপন্থী ইসলামী সংগঠন। আসলে এটি মূলত কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, ওই লস্করে তৈবার একটি প্রকাশ্য ছদ্মরূপ বা ফ্রন্ট অর্গানাইজেশন। আসলে 1980-র দশকের মাঝামাঝি সময় হাফিজ সঈদ এবং তার সহযোগীরা মার্কাজুদ দাওয়া ওয়াল ইরশাদ নামে একটি সংগঠন গড়ে তুলেছিল। পরবর্তীতে এর সশস্ত্র শাখা হিসেবে লস্করে তৈবা আত্মপ্রকাশ করে। 2001 সালে ভারতের সংসদে হামলার পর এই লস্করে তৈবাকে নিষিদ্ধ করা হলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই এই হাফিজ সঈদ আবার লস্করের পুরো নেটওয়ার্ককে জামাত উদ দাওয়া নামে পুনর্গঠিত করে। তারা নিজেদের একটি দাতব্য এবং সমাজসেবামূলক ধর্মীয় সংগঠন হিসেবে দাবি করতে শুরু করে। আর এই দাতব্য কাজের আড়ালেই চলতে থাকে জঙ্গি কার্যকলাপ। 2008 সালের মুম্বাই হামলার পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এই জামাত উদ দাওয়াকে লস্করে তৈবার ছদ্মরূপ হিসেবে ঘোষণা করে এবং তার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশ একে সন্ত্রাসী সংগঠন হিসেবেই তালিকাভুক্ত করেছে।
আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স তীব্র চাপের মুখে পাকিস্তান সরকার অবশেষে 2019 সালে এই জামাত উদ দাওয়া এবং এর দাতব্য শাখাগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। বর্তমানে এর প্রধান এই হাফিজ সঈদ পাকিস্তানের কারাগারে বন্দী রয়েছেন। তবে জামাত উদ দাওয়া এবং লস্করের পুরনো নেতারাই বর্তমানে আইন এবং চোখের আড়ালে থাকতে পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ নামক রাজনৈতিক দলের ব্যানারে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এদের কাজ ভেতরে ভেতরে ভারতের বিরুদ্ধে লস্করে তৈবার সশস্ত্র এবং উগ্রপন্থী এজেন্ডাকে বাস্তবায়ন করা। এছাড়াও শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে দেখা গেছে জঙ্গি সংগঠন লস্করে তৈবার বর্তমান ডেপুটি চিফ সাইফুল্লাহ কাসুরিকে, যে আবার আমাদের এই পেহেলগাঁও হামলার মূল চক্রী। এর আগে আমরা একাধিক এপিসোডে এই সাইফুল্লাহ কাসুরি ভারতকে লক্ষ্য করে যে সমস্ত উস্কানিমূলক মন্তব্য করেছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলাম। এমনকি আপনাদের এটাও জানিয়ে রাখি যে চলতি বছরে ফেব্রুয়ারি মাসেই সামনে আসে একটি ভিডিও, আর সেই ভিডিওতে এই সাইফুল্লাহ কাসুরি ভারতকে হুমকি দিয়ে সিন্ধু জলচুক্তি স্থগিত করার সমালোচনা করেছিল। ভারতের ওপর আরও একটি 26/11 মুম্বাই হামলার মতন বড়সড় নাশকতা চালানোর হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছিল এই কাসুরিকে। প্রশ্ন উঠছে, এই সমস্ত কুখ্যাত জঙ্গিদের সঙ্গে শোয়েব আখতারের বা তার পরিবারের সম্পর্ক কতটা গভীর যে দাদার জানাজাতে এদের দেখা যাচ্ছে? সবচেয়ে অবাক করার বিষয় হলো শোয়েব আখতার এমন একজন ক্রিকেটার যিনি বহুবার ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার কথা বলেছেন। তিনি একসময় বলেছিলেন দুই দেশের মানুষকে আরও কাছাকাছি আনতে ক্রিকেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। তার এই বক্তব্য বহু ভারতীয় ইতিবাচকভাবেই নিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যখন সেই শোয়েবের অনুষ্ঠানে জঙ্গি যোগের অভিযোগ থাকা ব্যক্তিদের দেখা যায়, তখন সেই বার্তার বিশ্বাসযোগ্যতা কি আর আদৌ থাকে? একদিকে ক্যামেরার সামনে ভারতের প্রতি ভালোবাসা আর বন্ধুত্বের বার্তা দেওয়া হচ্ছে, আর অন্যদিকে নিজের ভাইয়ের শেষকৃত্যের মতন পারিবারিক এবং স্পর্শকাতর অনুষ্ঠানে ভারতের সাধারণ নাগরিকদের হত্যাকারী একজন জঙ্গিকে স্থান দেওয়া হচ্ছে। এই গোটা ঘটনাটা কতটা কন্ট্রাডিক্টরি বুঝতে পারছেন তো? যদি এই শান্তি বার্তা আন্তরিক হতো, তবে একজন আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্ব হিসেবে ওই শোয়েব আখতারের উচিত ছিল এই ধরনের উগ্রপন্থীদের তার পরিবারের অনুষ্ঠান থেকে দূরে রাখা, বা অন্ততপক্ষে এই ঘটনার পর একটি স্পষ্ট বিবৃতি দিয়ে নিজের অবস্থানটাকে জানানো। কিন্তু পারিবারিক অনুষ্ঠানে লস্কর জঙ্গিদের উপস্থিতি নিয়ে কোনো প্রতিক্রিয়া না শোয়েব আখতার দিয়েছে না তার পরিবার দিয়েছে। তবে কি ভারতে তার ইউটিউব চ্যানেল বন্ধের বদলা নিতে চাইছেন এখন ওই শোয়েব আখতার? আপনাদেরকে জানিয়ে রাখি, 2025 সালের এপ্রিল মাসে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যান করেছিল যে 16টি পাকিস্তানি চ্যানেল, তার মধ্যে ছিল শোয়েব আখতারের এই ইউটিউব চ্যানেলটিও। এই চ্যানেল বন্ধ হওয়ায় শোয়েবের গলায় শোনা গিয়েছিল আবার ভিন্ন সুর। তখন শোয়েব আখতার বলেছিলেন, পেহেলগাঁও হামলার পর ভারত আমার ইউটিউব চ্যানেল ব্যান করেছে, এটি একটি কাপুরুষোচিত পদক্ষেপ। আমি সন্ত্রাসবাদের নিন্দা করি, কিন্তু আমার ক্রিকেটের আলোচনা ব্লক করে দেওয়া দেখায় যে তোমরা কতটা ভীত এবং পাকিস্তানকে নিয়ে কতটা শঙ্কিত। এটি আমার ভারতীয় ভক্তদের প্রতি অবিচার। আর এরপর এখন সেই পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ডকেই দেখা যাচ্ছে শোয়েব আখতারের দাদার জানাজাতে। আর এই শোয়েবের কোনো ভারতীয় ভক্ত যে হতে পারে না এখন, তা কিন্তু বলাই যায়। আগেও একাধিক পাক তারকা ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে জঙ্গি সংগঠনের শীর্ষস্তরের নেতাদের। কেন বারবার পাকিস্তানের তারকা ক্রিকেটারদের সঙ্গে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের ছবি এবং যোগাযোগ সামনে আসছে? এই ক্রিকেটার জঙ্গি নেক্সাসের শেকড় কতটা গভীরে? আর বিশ্বজুড়ে বাড়তে থাকা ইসলামোফোবিয়ার পেছনে কি এমন ঘটনাগুলো একটা বড় ভূমিকা নিচ্ছে? শিক্ষা নেবে কি এর থেকে বাংলাদেশ? দেখুন, এই প্রথম কিন্তু নয় পাকিস্তানে জঙ্গি বা উগ্রপন্থী নেতাদের সঙ্গে ক্রিকেটার, তারকা বা মূলধারার রাজনীতিবিদদের মেলামেশা এবং একই মঞ্চ বা অনুষ্ঠানে হাজির থাকার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে। 2000 থেকে 2007 সালের মধ্যভাগে পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিং রুমে তাবলিগি জামাতের প্রভাব নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
বিশ্লেষকদের মতে 2001 সালে কন্যা সন্তানের মৃত্যুর পর প্রাক্তন পাক ওপেনার শাহিদ আনোয়ারের ধর্মীয় জীবনের দিকে ঝুঁকে পড়া এই প্রভাব বৃদ্ধির অন্যতম সূচনা করে। শাহিদ আনোয়ারের কন্যা সন্তান বাসমার মৃত্যুর পর যখন তিনি গভীর শোকের মধ্যে তাবলিগি জামাতের সঙ্গে যুক্ত হন এবং ধর্ম প্রচারকেই জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে ইনজামামুল হক অধিনায়ক হবার পর দলের ড্রেসিং রুমে নিয়মিত জামাতে নামাজ, ধর্মীয় আলোচনা এবং তাবলিগি জামাতের আলেমদের উপস্থিতি বেড়ে যায়। একই সময়ে কোচ বব ওলমার অভিযোগ করেছিলেন, খেলোয়াড়দের একটি অংশ অনুশীলনের চেয়ে ধর্মীয় কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিচ্ছেন। তিনি এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে একটি গোপন রিপোর্টও পাঠিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এদিকে তৎকালীন একমাত্র অমুসলিম ক্রিকেটার ইউসুফ ইউহানার ইসলাম গ্রহণ এই বিতর্ককে আরও উস্কে দিয়েছিল। বলা হয়, ধর্মীয় চাপের মুখে পড়ে দলের একমাত্র খ্রিস্টান খেলোয়াড় ইউসুফ ইউহানা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মোহাম্মদ ইউসুফ নাম নিতে বাধ্য হয়। আর এই তাবলিগি চক্রের কারণে পাকিস্তান দলের অন্দরে এক অঘোষিত নিয়ম চালু হয়েছিল, দল টিকিয়ে রাখতে হলে তাবলিগ করতে হবে। এই শোয়েব আখতার, আব্দুল রাজ্জাক এবং ইউনুস খানের মতন খেলোয়াড়রা সেই সময় এই বাধ্যতামূলক ধর্মীয় সংস্কৃতির তীব্র বিরোধিতা করেছিলেন। শোয়েব আখতার তার আত্মজীবনী কন্ট্রোভার্সিয়ালি ইয়োর্সে স্পষ্ট লিখেছেন যে ইনজামাম মুস্তাক আহমেদ খেলোয়াড়দের পারফরমেন্সের চেয়ে কে কত বড় ধার্মিক তা দেখে দল নির্বাচন করতেন এবং যারা তাদের সঙ্গে তাবলিগে যেত না তাদের দল থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হতো। এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি বা মনে করিয়ে দিই বলা যায়। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের ছেলে জুনায়েদ মিয়াঁদাদ এবং ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন তথা 1993 মুম্বাই হামলার মূল চক্রী দাউদ ইব্রাহিমের মেয়ে মারহুক ইব্রাহিমের মধ্যে 2005 সালে এক রাজকীয় এবং কড়া নিরাপত্তা বেষ্টিত বিবাহ সম্পন্ন হয়েছিল। এটি হয়েছিল দুবাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে। জাভেদ মিয়াঁদাদ একে সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় বলে দাবি করলেও এই ঘটনাটি পাকিস্তানের রাষ্ট্রীয় আশ্রয়ে দাউদের করাচিতে লুকিয়ে থাকা ভারতীয় দাবিকে আন্তর্জাতিক মঞ্চে একেবারে অকাট্যভাবে সত্যি প্রমাণ করেছিল। এটি ক্রিকেটের ইতিহাসে আন্ডারওয়ার্ল্ড এবং ক্রীড়া তারকাদের মধ্যে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক যোগসাজশ হিসেবেই চিহ্নিত হয়ে রয়েছে। দেখুন, পাকিস্তানে ক্রিকেট, অপরাধ জগৎ এবং জঙ্গি সংগঠনগুলোর মধ্যে সম্পর্কের দীর্ঘ ইতিহাস আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। 80-র দশক থেকে পাকিস্তানের আইএসআই এবং সেনাবাহিনীর বিরুদ্ধে কাশ্মীর এবং আফগানিস্তানে প্রক্সি যুদ্ধে কিছু জঙ্গি গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষাপটে পাকিস্তানের ভেতরে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর কিছু নেতা কখনো কখনো স্বাধীনতা সংগ্রামী বা সমাজসেবক হিসেবে পরিচিত হয়েছে। আর এই সামাজিক গ্রহণযোগ্যতার কারণেই আবার পাকিস্তানের ক্রিকেটার এবং তারকারা যখন এই নেতাদের সঙ্গে মেলামেশা করেছেন তখন দেশের ভেতরে এটিকে অপরাধ বলে আর কিন্তু মনে করা হয়নি। তাছাড়া আবার পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের দাবি অনুযায়ী দাউদ ইব্রাহিম সরাসরি পাকিস্তান দলের ড্রেসিং রুমে ঢুকে যেত আর ঢুকে গিয়ে ক্রিকেটারদের ম্যাচ জেতার জন্য প্রলোভন বা হুমকি দিতেন। জাভেদ মিয়াঁদাদের সঙ্গে পারিবারিক সম্পর্কে এই দীর্ঘ মেলামেশারই চূড়ান্ত পরিণতি। এছাড়াও ক্রিকেটের স্পট ফিক্সিং এবং ম্যাচ ফিক্সিংয়ের অবৈধ টাকা সরাসরি ওই উগ্রপন্থী সংগঠনগুলোর ফান্ডেই যায়। বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে এই তথ্যই উঠে এসেছে। সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের মতন পাকিস্তানি ক্রিকেটাররা যখন 2010 সালে ওই লর্ডস টেস্টে ফিক্সিংয়ে ধরা পড়েছিলেন তখন দেখা গিয়েছিল বুকিদের এই চক্রের সুতো আসলে ওই আন্ডারওয়ার্ল্ড এবং টেরর ফান্ডিং নেটওয়ার্কের সঙ্গেই যুক্ত ছিল। এমনকি আপনাদের আরও একটা বিষয় একটু মনে করিয়ে দিই যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড় থাকাকালীন এবং বিশেষ করে 1980 থেকে 90 দশকে ইমরান খান ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচকে কেবল একটি খেলা হিসেবে দেখতেন না, তিনি একাধিকবার পাকিস্তান খেলোয়াড় এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচকে জিহাদ বলে বর্ণনা করেছিলেন। ইমরান খানের এই কট্টর ক্রিকেটীয় দর্শন পাকিস্তান ক্রিকেট দলের ভেতরে এক ধরনের উগ্র ভারত বিরোধী মানসিকতার জন্ম দিয়েছে।
এটি খেলার মাঠের সীমানা ছাড়িয়ে পাকিস্তানের সাধারণ যুব সমাজের মধ্যেও ভারতের বিরুদ্ধে এক ধরনের অন্ধ এবং উগ্র জাতীয়তাবাদের বিস্তার ঘটাতে সাহায্য করেছিল। 2020 সালে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ইমরান খান আন্তর্জাতিক সন্ত্রাসী এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে শহীদ বলে সম্বোধন করেছিলেন। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে পাকিস্তান আগাপাস্তলা একটি জঙ্গিবাদের দেশ, আর এসবের কারণেই বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক সম্পূর্ণ বন্ধ। ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে যে সীমান্ত সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত ওই পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব নয়। আইসিসি কিংবা এশিয়া কাপের মতন বহুপাক্ষিক টুর্নামেন্টে বিশাল বাণিজ্যিক এবং সম্প্রচারের রাজস্বের স্বার্থে দুই দল মুখোমুখি হলেও মাঠের বাইরে এবং ভেতরে খেলোয়াড়দের আচরণে তীব্র রাজনৈতিক এবং যুদ্ধংদেহী একটা উত্তেজনা স্পষ্ট লক্ষ্য করা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন যে বিশ্বজুড়ে বাড়তে থাকা ইসলামোফোবিয়ার পেছনে কি এমন ঘটনাগুলো একটা বড় ভূমিকা নিচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সমস্ত ঘটনায় ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি বৃদ্ধির পেছনে পরোক্ষভাবে কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে। কারণ বিশ্বের যে কোনো প্রান্তের সাধারণ মানুষ যখন দেখেন একজন বিশ্ববিখ্যাত এবং প্রগতিশীল মুসলিম ক্রীড়া তারকার পারিবারিক অনুষ্ঠানে 25 জন নিরীহ পর্যটককে হত্যাকারী একজন জঙ্গি নেতা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন অমুসলিম বা পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষের মনে এই ধারণাই সৃষ্টি হয় যে ইসলামী সমাজ ব্যবস্থায় উগ্রপন্থা চরমপন্থাকে অপরাধ হিসেবে না দেখে এটাকে একটি স্বাভাবিক সামাজিক অংশ হিসেবে মেনে নেওয়া হয়। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম রয়েছেন যারা চরমপন্থার তীব্র বিরোধী, প্রগতিশীল এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিতে বসবাস করছেন। কিন্তু পাকিস্তানের মতন দেশের রাষ্ট্রীয় এবং সামাজিক রন্ধ্রে রন্ধ্রে এই উগ্রপন্থীদের এই ধরনের অবাধ বিচরণ এবং তারকাদের নীরবতা সেই সমস্ত সাধারণ মুসলিমদের আন্তর্জাতিক স্তরে চরম অস্বস্তি এবং বৈষম্যের মুখে ফেলে দিয়েছে। যেমন ইতিমধ্যেই ডেনমার্কের সরকার দেশ জুড়ে লাউডস্পিকারে আজান নিষিদ্ধ করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে বলেই জানা যাচ্ছে। সে দেশের ক্রমবর্ধমান ইসলামীকরণ এবং ইন্টিগ্রেশন সমস্যা নিয়ে উদ্বেগের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ডেনিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ডেনিশ মন্ত্রী মর্টেন বটস্কভ মন্তব্য করেছেন, ডেনমার্কের কিছু কিছু এলাকা ঘুরলে মনে হয় যেন কেউ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কোনো শহরতলিতে এসে পড়েছেন। তিনি সাফ জানান, আজানের আওয়াজ ডেনমার্কের ছাদগুলোর ওপর দিয়ে ভেসে বেড়ানো উচিত নয়। ডেনমার্কের পার্লামেন্টে একটি প্রস্তাব পেশ করা হয়েছে যেখানে সার্বজনীন স্থানে লাউডস্পিকারের মাধ্যমে যে কোনো ধর্মীয় প্রার্থনা বা আজান প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করার কথাই বলা হয়েছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইতিমধ্যেই কঠোর শব্দদূষণ আইনের কারণে লাউডস্পিকারে প্রকাশ্যে আজান দেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন প্রস্তাবের মাধ্যমে এটিকে পুরো দেশে কার্যকর করার চেষ্টা চলছে। এর আগে ডেনমার্কে জনসমক্ষে মুখ ঢাকা বোরখা বা নিকাব নিষিদ্ধ করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থনা কক্ষ সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। ফলে বুঝতেই পারছেন ইসলামোফোবিয়া কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের পাশের দেশটি অর্থাৎ বাংলাদেশকে এসব দেখছে, আর এসব দেখতে দেখতে তারা কি কখনো কোনো শিক্ষা নেবে, নাকি ওই পাকিস্তানের সঙ্গে ওই জঙ্গিবাদের পাঠ নিয়ে সেই পথটাই তারা অনুসরণ করবে এবং বিশ্বমঞ্চে একঘরে হয়ে যাবে? কি করে তারা সেটাও দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।